অ্যাজ অলওয়েজ এখানে একটা উক্তি দেয়া আছে। আপনারা হচ্ছে ক্লাস 5 6 দুই ক্লাস থেকে জয়েন করেছেন, এবং আমার জানা মতে দুই ভার্সন থেকেই জয়েন করেছেন। যেহেতু আপনাদের মাতৃভাষা বাংলা, তো আজকের ক্লাসটা আমি বাংলাতে কন্ডাক্ট করব। আর কারো যদি কোনো বাংলা টার্ম বুঝতে অসুবিধা হয়, লেট মি নো, আই উড আনসার। ওকে? আচ্ছা, এখানে অনেক বড় একটা কথা বলা আছে যে an investment in knowledge pays the best interest। তো এখানে জিনিসটা আসলে ইকোনমিক্যালি এক্সপ্লেইন করতে হয়। ইকোনমিক্যালি এক্সপ্লেইন করতে হয় কেমন, যে মানে ইনভেস্টমেন্ট মানে কি, বিনিয়োগ। যে কোথাও একটা ব্যবসায়ীরা কি করে, ব্যবসা করে। তো ওরা হচ্ছে প্রথমে কি করে, টাকা দিয়ে বিনিয়োগ করে, বিনিয়োগ করে সেখান থেকে লাভ পায়, মুনাফা পায়, লভ্যাংশ পায়, এগুলা বলে। এত কঠিন কঠিন শব্দে যাব না, মানে জাস্ট টাকার লাভ হয় আর কি। তো এইখানে এই কথা দিয়ে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এটাই বুঝিয়েছেন যে জ্ঞানে কেউ যদি বিনিয়োগ করে, সেক্ষেত্রে জ্ঞানের মাধ্যমে সে সর্বোচ্চ বা সবচেয়ে সেরা যেই লাভটা হতে পারে সেটা সে অর্জন করে। তো এই জন্যই বলে যে আসলে জানাশোনা উচিত, জ্ঞান গভীরতা গভীরতা রাখা উচিত। এই তো। আচ্ছা, আপনাদেরকে আর না বলি তো, এটার বলার এতগুলো কারণ হচ্ছে এটাই যে পড়াশোনা করেন এবং জ্ঞানের গভীরতা বাড়ান, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সবাইকে সাধারণ জ্ঞান ক্লাসে স্বাগত। আমি আছি আপনাদের সাথে, আপনাদের শাকিরা মিস। আমার পরিচয় টুকটাক জানেন আশা করি, এর আগেও ক্লাস করেছেন আমার। আর বেশি লম্বা করব না। আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক কি? আজকে টপিক হচ্ছে বাংলাদেশের 8টি বিভাগের 8টি স্থান। হয়তো আমি 8টি স্থান পর্যন্ত যেতে পারবো না, কারণ অলরেডি অনেকখানি সময় নষ্ট হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে ক্লাসের নিয়মাবলী সম্পর্কে আগেও বলেছিলাম, কিন্তু আসলে আপনারা হয়তো তেমন গুরুত্ব দেননি। গুরুত্ব দিলে আজকে ক্লাসে এমন হতো না। আচ্ছা, তো ক্লাসের রুলস নিয়ে কিছু আলোচনা করব। তো ক্লাসের রুলস কি কি? যে আপনাদের নিজেদের ক্যামেরা সবসময় অন রাখতে হবে, এবং আপনাদের মাইক্রোফোন মিউটেড রাখতে হবে। যখন আমি কথা বলবো তখন মাইক্রোফোন মিউটেড থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আগে হ্যান্ড রেইজ করবেন, তারপর আমি আপনাদেরকে রেকগনাইজ করব। অ্যান্ড রেকগনাইজড হওয়ার পরে গিয়ে আপনারা হচ্ছে প্রশ্নটা করবেন। ঠিক আছে? আর পুরো ক্লাস জুড়ে আমি যা যা পড়াবো সেগুলো হতে পারে স্লাইডের ভেতরে কিছু কথা আছে, হতে পারে স্লাইডের বাইরে কিছু কথা আছে। ওটা তো অনেক চালু কথা করলি করছি। মানে এগুলো আসলে কি জানেন, যখন নিয়ম বলছি তখনই আপনারা নিয়ম ভাঙছেন। জিনিসগুলা এই টিচারের জায়গা থেকে একসেপ্টেড না। অ্যান্ড মিস মিস বলে প্রশ্ন করার তো নিয়ম নাই। নিয়ম কি, হ্যান্ড রেজ করা, দেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে কি প্রশ্ন আছে। এর আগে যদি মিস মিস করে প্রশ্ন করেন তাহলে তো ক্লাসের বিশৃঙ্খলা তৈরি হবে। আজকে হয়তো মানুষ এত বেশি বলে ক্লাসে এত নয়েজ, এত ক্যাওয়াজ। নর্মালি আমি এত মানে ইরিটেটেড কোনো ক্লাসের শুরুতে হইনি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এখন কে কোথা থেকে আছেন। আমি তো আজকে আপনাদের সাথে পরিচয় পর্বই নেইনি। পরিচয় পর্ব কি এখন জানতে চেয়েছি? আপনারা কেন টেক্সট দিচ্ছেন? ক্লাসে এটা যদি ভার্চুয়াল ক্লাসরুম না হয়ে রিয়েল ক্লাসরুম হতো, তখন কি আপনারা র্যান্ডম এরকম দাঁড়িয়ে বলতেন যে মিস আমার বাসা অমুক জায়গায়? ক্লাস 5 6-এ পড়েন, হাই স্কুলে অলরেডি উঠে গিয়েছেন, আর ক্লাস 5-এর ক্ষেত্রে বলবো যে জাস্ট ওয়ান ক্লাস অ্যাওয়ে। সেক্ষেত্রে কি আপনাদের কাছ থেকে এই বিহেভিয়ার এক্সপেক্টেড? ডোন্ট ইউ গাইস নো দ্য নর্মাল রুলস? যারা হচ্ছে অনেক জ্ঞানী, তাদের মানে তাদেরকে তাদের শিক্ষকরা, তাদের বাবা মারা এই শিক্ষা দিত যে আগে জ্ঞান অর্জন করার আগে আদব শিখবা, বেয়াদব হবা না।
আপনারা সবাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? তো তাকে তার মা প্রথমে বলেছে যে আচ্ছা তুমি তো এত জ্ঞান অর্জন করতে যাও, 5 বছর ধরে আগে আদব শিখবা, তারপরে জ্ঞান অর্জন করবা। কারণ জ্ঞান অর্জন করে যদি আপনাদের আদব না থাকে সেটা রক্ষা করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ রেজ ইওর হ্যান্ড। আর এরকম ডট দেয়া, ওকে বলা, এগুলো আমি অ্যালাউ করব না। আপনারা যদি এরকম করতে থাকেন আমি টেক্সট করার অপশন অফ করে দিব। আচ্ছা, তো এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন আশা করি। আমি এখন আপনাদেরকে সবাইকে আনমিউট হওয়ার পারমিশন দিয়ে দিচ্ছি, প্লিজ একটু মেনটেন করবেন। আমি আমার স্টুডেন্টদের সাথে স্ট্রিক্ট হতে একদমই পছন্দ করি না। আমি খুবই মানে সবসময় আমি এমন টিচারদেরকে পেয়েছি যারা আমাকে অনেক স্নেহ করেছে, এবং আমিও চাই আমার স্টুডেন্টদেরকে স্নেহ করতে। এবং আমি কখনো বেয়াদবি করিনি, তো আমিও চাই না কখনো আমার স্টুডেন্ট কেউ আমার সাথে বেয়াদবি করুক। বুঝতে পেরেছি? আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছি সবাই? Yes, miss. Yes, miss. আচ্ছা, Yes, এই miss. জায়গাটা চেনেন আপনারা? এটা কোন জায়গা? No, miss. Ahsan Monjil. হ্যাঁ, Ahsan Monjil. মঞ্জিল। Ahsan Monjil. আচ্ছা, Ahsan তো Monjil. কেউ কেউ হচ্ছে কনফিউজ ছিল যে আচ্ছা এটা আহসান মঞ্জিল নাকি না। তো যখন দেখলো যে আচ্ছা আমার ফ্রেন্ডরা আহসান মঞ্জিল বলেছে, তার মানে শিওর এটা আহসান মঞ্জিলই। আচ্ছা, এখন আহসান মঞ্জিল তো চিনলেন। জি, ফাতেমা জোহরা এই যে হ্যান্ড রেখেছেন। হ্যাঁ বাবু বলো। মিস, এটা কোশ্চেন হিসেবে ধরে না, আমি শুধু ওইখানে গিয়ে একটু দরজাটা লাগাই ফেলি জি জি শিওর। যাতে আওয়াজ না আসে আসলো। আচ্ছা আচ্ছা, তো আম, যেটা বলছিলাম, আচ্ছা প্রশ্নের উত্তর দিয়ে সবাই মিউটেড হয়ে যাব, তখন আনমিউট থাকবো না, ঠিক আছে? Okay, আচ্ছা, miss. দেখেন তো আহসান মঞ্জিল তো এখন কম বেশি সবাই বুঝতে পেরেছে আহসান মঞ্জিল। আচ্ছা বলেন তো আহসান মঞ্জিলটা কোন জেলাতে? ঢাকা জেলায়। আচ্ছা, ঢাকা ঢাকা জেলায়। ঢাকা জেলায় ভেরি গুড। আচ্ছা, ঢাকা জেলা বাংলাদেশের জেলা কয়টা আগে বলো তো দেখি তোমরা? 64টা। 64টি। 64টা। আচ্ছা, আর বিভাগ কয়টা? 8টি। আচ্ছা, এই তিনটি কে বললো? এই বিভাগ তিনটা? হ্যাঁ, বিভাগ 8টা। আচ্ছা, এই যে বলছিলাম যে আমি যখন কথা বলবো কিছু জিনিস আছে হয়তো স্লাইডে থাকবে না। তো স্লাইডে না থাকলে তখন আমরা কি করব? আমি ধরেন বিভাগ 8টা, জেলা 64টা, এটা ম্যাক্সিমাম আপনারা সবাই হচ্ছে, সবাই বা ম্যাক্সিমাম স্টুডেন্টসই জানেন যে বাংলাদেশের 64টি জেলা, 8টি বিভাগ। এখন আমার নির্দেশনা হচ্ছে তাদের জন্য, যখন কোনো একটা নতুন ইনফরমেশন বলবো যেটা আপনাদের মনে রাখা একটু কষ্টসাধ্য হবে, বা মনে রাখতে একটু হিমশিম খাবেন, বা মনে থাকবে না, হয়তো এখন মনে আছে মনে নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? একটা খাতা নিবেন, খাতা তো আছেই সামনে, সাথে কলম বা পেন্সিল যেটাই থাকুক। এরকম আমরা টপিক তো জানলাম যে টপিক হচ্ছে বাংলাদেশ, তো ওপরে লিখলাম, হেডিং দিলাম যে বাংলাদেশ। তারপর নিচে একটা ডট বা 1 নাম্বার, যেটাই আপনাদের ইচ্ছা, একটা ডট দিলেন বা একটা গোল্লা আঁকালেন, একটা সিম্বল আর কি, নর্মাল একটা সিম্বল দিয়ে, বা একটা হ্যাশ, যেটাই আপনাদের ইচ্ছা, হ্যাশ দিয়ে 1 দিয়ে, বিভাগ দিয়ে, বিভাগ 8, জেলা 64, এরকম করে ক্লাস নোট করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি। ক্লাস নোট করার ক্ষেত্রে মানে কখনো এমন না যে আপনার পুরোটা লিখতে হবে যে হ্যাঁ বাংলাদেশের মোট 8টি বিভাগ রয়েছে, বাংলাদেশে মোট 64টি জেলা রয়েছে, এরকম না। ক্লাস নোট কি, জাস্ট কিওয়ার্ডস গুলো দিয়ে আমরা নোট করব, ঠিক আছে? এভাবে আমাদের পড়া দ্রুত মনে থাকবে এবং পড়া দ্রুত হয়েও যাবে। আচ্ছা, আহসান মঞ্জিল তো জানলাম, এখন আহসান মঞ্জিলের কাহিনী শুনবো। আচ্ছা, তো প্রথমে আমি হচ্ছে যেহেতু বলেছিলাম একদম শুরুতে যে 8টা বিভাগের 8টা দর্শনীয় স্থান বা 8টা স্থান নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা হচ্ছে পড়ছি আহসান মঞ্জিল নিয়ে, এবং আহসান মঞ্জিল কোন বিভাগে অবস্থিত? ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ। আচ্ছা,
একটু, আমি আসলে খুবই দুঃখিত, বিরতি নিচ্ছে, আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কল এসেছে। শেষ। আচ্ছা, যেটা বলছিলাম যে ঢাকা বিভাগে, আচ্ছা, ঢাকা বিভাগের তাহলে একটা দর্শনীয় স্থান যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ঢাকা বিভাগের একটা দর্শনীয় স্থানের নাম বলো, উত্তর কি হবে? যে কোনো উত্তর, আহসান মঞ্জিল ছাড়াও তো হতে আহসান পারে। মঞ্জিল আহসান, লালবাগ কেল্লা হ্যাঁ, লালবাগ কেল্লাও হতে পারে। আচ্ছা, তো এরকম, পানামনগর সোনারগাঁও হ্যাঁ, সোনারগাঁও পানামনগর তো একই জায়গায়। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আপনারা তো অনেক জানেন। আচ্ছা, দেখি এখন যেহেতু ঢাকা বিভাগ নিয়ে পড়াচ্ছি, দেখি তো হ্যান্ড রেজ করো তো, কারা কারা ঢাকা বিভাগে আছো। হুম, বাহ, 8টা স্টুডেন্ট ঢাকা বিভাগে, ওয়াও। আপনারা কি সবাই ঢাকা জেলার নাকি ঢাকা জেলার বাইরে? ঢাকা জেলার বাইরে। ও, ঢাকা জেলার বাইরে আচ্ছা, ঢাকা ঢাকা জেলার জেলার বাইরে। ভিতরে আচ্ছা, দেখি আরবি বলো তো, রৌনক নাওয়ার আরবি। জেলার ভিতরে আরবির আরবির নাম কি আরবি নাকি আরবি? আমাকে ঠিক করে দাও তো, তোমার ডাক নাম কি? রওনাক নাওয়ার আরাবি আরবির ডাক নাম কি জিজ্ঞেস করেছি। আরাবি আচ্ছা, আরবি। আরবির বাসা কোথায়? বনশ্রী ও, আচ্ছা, ঠিক আছে। এখন বিভোরের পরিচয় আগে নিয়েছি, কিন্তু আমি জানলেও বিভোরের বাকি ক্লাসমেটরা এখানে জানে না। বিভোরের বাসা যেন কোথায়? ঢাকার জেলার ভিতরে আচ্ছা, ঠিক আছে, তারপরে শুনবো হচ্ছে মোহাম্মদ জাবিরুল ইসলামের কাছ থেকে। মোহাম্মদ জাবিরুল ইসলাম, আপনার বাসা কোথায়? মোহাম্মদপুরে আচ্ছা, জাবিরের ডাকনাম কি জাবির? সাবিরুল জাবিরুল, আচ্ছা, ঠিক আছে, জাবিরুল। তারপর হচ্ছে আবিয়ান। আবিয়ানের ডাকনাম কি আবিয়ান? জি মিস। আবিয়ানের বাসা কোথায়? কিশোরগঞ্জ। বাহ, আচ্ছা। তারপরে আতিফ, আতিফের বাসা কোথায়? গাজীপুর আচ্ছা, তারপরে রুতাবা, রুতাবার বাসা কোথায়? রুতাবা, আচ্ছা, রুতাবা শুনতে পাচ্ছে না হয়তো। মার্জিয়ার বাসা কোথায়? সাভার আচ্ছা, ওয়াসির বাসা কোথায়? মিস মোহাম্মদপুর। আচ্ছা, আপনাদের পরিচয় হয়ে গেল। আচ্ছা, ঢাকা বিভাগের পরিচয় নিয়ে ফেললাম, এখন আপনারা হ্যান্ড ডাউন করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আহসান মঞ্জিল নিয়ে এখন বিস্তারিত পড়বো আমরা। আহসান মঞ্জিল কোথায়, ঢাকার কোন দিকে অবস্থিত? পুরান ঢাকায়। পুরান ঢাকায় কোন নদীর তীরে? বুড়িগঙ্গা নদীর। এবং বুড়িগঙ্গা এটা, আচ্ছা, রুতাবা কি এখন শুনতে পাচ্ছেন? রুতাবা কথা বলছেন না কেন? হ্যালো রুতাবা, আপনি হ্যান্ড ডাউন করে ফেললেন কেন? আপনার সাথে তো কথা বললাম যে আপনার বাসা কোথায়, আপনি এখন উত্তর দিলেন না। রুতাবা, হ্যাঁ, আয়েশা বলো, কি প্রশ্ন? বলো বলো। মিউট হয়ে আছো, আনমিউট করো। হ্যাঁ, এখন শুনতে আমি পাবো। মিরপুর একে থাকি তুমি কোথায় থাকো? মিরপুর এক ও, আচ্ছা, তোমার আমি নামটা মিস করেছি, সরি। আচ্ছা, তাহলে আয়েশাও ঢাকা বিভাগে থাকে। আচ্ছা। আচ্ছা, আহসান মঞ্জিল আহ, নবাবদের সরকারি বাসভবন ছিল। এখন আমি যদি আপনাদের একটা পরীক্ষা নেই এবং জিজ্ঞেস করি আহ, কোথায় নবাবদের সরকারি বাসভবন ছিল, উত্তর কি আহসান হবে? মঞ্জুর। আহসান মঞ্জিল হ্যাঁ, আহসান আহসান মঞ্জিল মঞ্জিল। আচ্ছা, আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দেই। ডিসক্লেমারটা হচ্ছে, আমি আপনাদেরকে আজকে পড়ানো শেষে একটা পরীক্ষা নিতে পারি, নিতেও পারি, নাও নিতে পারি। নর্মালি নেয়ার মানে চান্স বেশি আসলে। এবং হচ্ছে পরীক্ষার মাধ্যমে আমি এটা যাচাই করব যে আপনারা ক্লাসে মনোযোগী ছিলেন কি ছিলেন না। আচ্ছা, আরবির কি প্রশ্ন? ম্যাম এখানে 6 নাম্বার পয়েন্টে
এই স্থাপনাটি ঢাকা বিভাগের তারপরে শব্দটা কি ঠিক? উম, কোথায়? ইতিহাস। আচ্ছা, 6 নম্বর পয়েন্টে। আমি একটা কথা বলি, এখানে হচ্ছে আমার ল্যাপটপে এই ফন্টটা ইনস্টল দেয়া নাই। ফন্টটা ইনস্টল না দেওয়ার কারণে দেখবেন হচ্ছে এই যে দেখেন ঐতিহাসিকের ওইটা চলে গিয়েছে। অনেক সময় আমার বানানের এক একটা লেটার চলে যায়। জি বোঝাতে পেরেছি? আমার জি। কাছে জিজ্ঞেস করবেন, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়িয়ে যাব। তখন যদি সমস্যা থাকে আমাকে জানাবেন। তো এখন পর্যন্ত এখানে আছি, পরে যখন নিচের দিকে যাব সেক্ষেত্রে আমি সংশোধনী দিয়ে দিব। কেমন? ওকে ম্যাম। ওকে। আচ্ছা, হ্যাঁ, মিমের কি প্রশ্ন? মিম বলো। মিস, রাজনৈতিকের মধ্যে স্পেলিং মিস্টেক আছে। আমি তো বললাম যে আমার এখানে ওই, তারপরে ওই কার, এগুলো ফন্টের কারণে আসেনি। তা আমার স্পেলিং মিস্টেক না। বুঝতে পেরেছি? আমি আর বললাম যে যখন আমি পড়াবো লাইন বাই লাইন, তখন আমি ধরে ধরে ঠিক করে দিব। যেমন দেখেন এখানেও রাজনৈতিকের ওই কারটা নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি, আচ্ছা, আপনাদের নিজেদের ক্লাসমেটরাই বলছে যে চ্যাট বক্সে টেক্সট পাঠানো অফ করতে। আমি আপনাদের পারমিশনে অফ করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইরিটেটিং মি। এখন আপনাদের কোনো পারমিশন থাকবে না। আর বলেছি যে কথা বলা শেষে সবাই মিউট করে ফেলবেন। আচ্ছা, তারপরের লাইনে আসি যে 1859 সালে এটি নির্মিত হয় এবং ব্রিটিশ শাসনামলে ঢাকা শহরের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। তাহলে আমি যদি বলি যে ব্রিটিশ শাসনামলে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র কোথায় ছিল, উত্তর কি হবে? আহসান মঞ্জিল। তার আহসান মঞ্জিল। আচ্ছা, ঠিক আছে। তারপরের লাইনে দেখেন, তারপরের লাইনে কি বলেছে যে নবাব স্যার সলিমুল্লাহ এখান থেকেই বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্ব দেন। তো আমি যদি প্রশ্ন করি যে আহ, কোন ব্যক্তি আহসান মঞ্জিল থেকেই বঙ্গভঙ্গ আন্দোলনের স্যার নেতৃত্ব সলিমুল্লাহ। দেন? সলিমুল্লাহ। স্যার সলিমুল্লাহ। আচ্ছা, স্যার সলিমুল্লাহ। আচ্ছা, পরে আসি। বর্তমানে এটি একটি জাদুঘর। এখানে কেন জানি ঘটাও ইনপুট নেয় নাই আমার, জাদুঘরই লিখেছিলাম। জাদুঘর, যেখানে নবাবী জীবনধারা, ব্রিটিশ আমলের প্রশাসনিক ইতিহাস ও পুরান ঢাকার সামাজিক বিবর্তন সংরক্ষিত আছে। তো আমি যদি বলি মানে এটা প্রশ্ন হবে না, বাট আপনাদের জানার জন্য যে এখানে কি কি জিনিস সংরক্ষিত আছে। প্রথমে বলেছি যে এটা একটা জাদুঘর। আচ্ছা, জাদুঘর, সেখানে কিছু জিনিস সংরক্ষিত থাকে। জাদুঘর মানে কি? জাদুঘর মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো না কোনো কিছু সংরক্ষিত থাকে। আচ্ছা, তো প্রথমে দেখলাম নবাবী জীবনধারা, মানে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র সেখানে আছে। তারপরে ব্রিটিশ আমলের প্রশাসনিক ইতিহাস, প্রশাসনিক কার্যকলাপের অনেক কিছুর প্রমাণ সেখানে গেলে আমরা দেখতে পারবো। তারপরে পুরান ঢাকার সামাজিক বিবর্তন, সামাজিক বিবর্তন বলতে পুরান ঢাকায় তখন এক রকমের কালচার ছিল বা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটা বিবর্তিত হয়ে, বিবর্তিত মানে কি বা বিবর্তন মানে কি, পরিবর্তন, সেটা পাল্টে গিয়ে পরে অন্যরকম যে একটা সংস্কৃতি চলে এসেছে, সেটা এই আহসান মঞ্জিল সাক্ষ্য দেয়। হ্যাঁ, ইরফান খান কি প্রশ্ন বলেন? মিস, বঙ্গভঙ্গ মানে কি? আচ্ছা, বঙ্গভঙ্গর কাহিনী বলি। বঙ্গভঙ্গ হচ্ছে বাংলা ভেঙে দেয়া। তো যখন ব্রিটিশ শাসন আমল চলছিল, তখন বাংলা বলতে বাংলাদেশ এবং ভারতের কিছু জায়গা জুড়ে এই পুরো জমিটাকে বোঝানো হতো। তো বাংলা তো বিশাল বড় একটা জমি ছিল, মানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পাশে কলকাতা এবং বাংলা ভাষাভাষী ভারতের যে রাজ্যগুলো আছে এই সবগুলো জুড়ে সেটাকে বাংলা বলা হতো। তো বাংলা বা বঙ্গ বা বঙ্গরাজ্য এরকম বলতো। তো তখন ব্রিটিশ শাসনামলে এরকম কয়েকজন মিলে চিন্তা করে যে আচ্ছা, আমরা যে
এখানে আছি, আমরা ঠিকঠাক মতো আমাদের সব কাজ হচ্ছে না, তাহলে কি করা যায়? আমরা আমাদের এই এলাকাটাকে ভেঙে ছোট করে ফেলতে পারি, ছোট ছোট কয়েকটা অংশে ভাগ করতে পারি। এবং ছোট অংশে ভাগ করলে কি হবে? তখন শাসন ব্যবস্থা সুবিধা হবে। আচ্ছা, আমি বারবার মিউট করছি, বারবার আনমিউটেড কেন হচ্ছেন? আচ্ছা, যেটা বলছিলাম, যে শাসন ব্যবস্থার সুবিধা হবে তখন এই লক্ষ্যে, যে যদি এই এলাকাটার মানে এরিয়াটা আমরা ছোট করতে পারি তখন আমাদের শাসন কাজ সুবিধা হবে। তো তখন 1905 সালে, নাকি 1906 সালে, আমার ঠিক মনে নাই, 1906 বা 1905, এক্স্যাক্টলি মনে নাই, 1905-06 দিকে এরকম বলা হয় যে, সালে আচ্ছা তাহলে, 1906 সালে। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে 1906 সালে, 1906 সালে এরকম বলা হয় যে কয়েকজন মিলে আন্দোলনের নেতৃত্ব, যে আচ্ছা বাংলাটাকে ভাগ করা হোক। তো ওই যে বাংলাটা এরিয়াকে ভাগ করে ছোট ছোট মানে ভূমির জায়গাতে পরিণত করার যে আন্দোলন, সেটাকেই বলে বঙ্গভঙ্গ আন্দোলন। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং পরে সেটা আর হয় না, আলটিমেটলি 1910-11 দিকে বঙ্গভঙ্গ রদের আন্দোলন করা হয়, এবং ফাইনালি গিয়ে 1911 সালে ডিসিশন হয় যে না, বাংলাকে ভাগ করা হবে না। সরি। জাহিন, তাই বা আর কোনো প্রশ্ন আছে? মিস বিবর্তনের যে এটা কি আপনার কি কি বিবর্তন হয়েছিল, পরিবর্তিত হয়েছিল? পরিবর্তিত হয়েছিল যেমন, খুবই ধরো একদম প্রিসাইজলি না বললেও খুবই সহজ একটা জিনিস, যে ব্রিটিশ আমলের আগে এই পুরান ঢাকা অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। তো ব্রিটিশ শাসনের মাধ্যমে এই যে টেলিগ্রাম চালু হয়, তো তখন মানুষ বুঝতে পারে যে আচ্ছা হ্যাঁ, ছাপাখানায় এই কাগজপত্র ছাপানো যায়। ওই জিনিসগুলো এই ব্রিটিশ শাসনের ফলে পুরান ঢাকায় ইন্ট্রোডিউসড হয়। তো এরকম আরো অনেক সামাজিক পরিবর্তন ঘটে। আচ্ছা, আবিয়ান কি প্রশ্ন? মিস আচ্ছা, প্রশ্ন। টেলিগ্রাম কি? টেলিগ্রাম কি? টেলিগ্রাম জি। এরকম মানে একটা যোগাযোগ ব্যবস্থার একটা জিনিস, আমি তোমাদেরকে দেখাই টেলিগ্রাম দেখতে কেমন ছিল। মিস গ্রাম নাকি টেলিগ্রাফ? টেলিগ্রাফ টেলিগ্রাম দুইটাই বলে। এখন টেলিগ্রাম বলতে আবার এখনকার সোশ্যাল মিডিয়ার টেলিগ্রাম ভেবো না। হুম। আচ্ছা, আমার স্ক্রিনের দাগগুলা, আচ্ছা আপনাদের আমি বানান ঠিক করে দিয়েছি, বানান নিয়ে আমি ফার্দার প্রশ্ন চাচ্ছি না, তো আমি স্ক্রিনের সবগুলা ড্রয়িং ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছি সবাই? ইয়েস ইয়েস মিস। মিস। জি মিস। জি মিস। ইয়েস মিস। ইয়েস মিস। এই যে দেখেন, যে টেলিগ্রাম এক্সপ্রেসিং রিগ্রেট অন দ্য ডেথ, এরকম একটা নিউজ ছিল। টেলিগ্রাফ টেলিগ্রাম দুইটাই বলতো আর কি। তো এরকম তখনকার মেশিন এটা ছিল, এন্ড ওটা দিয়ে কাজ করলে আসলে এরকম আসতো। মিস কি কাজ করতো? এই যে মানে এখন আমরা যে প্রিন্টারের দোকানে যে কাজ করি ওইটাই, ও, টাইপিং এন্ড প্রিন্টিং। ধন্যবাদ। ওকে, স্বাগত। আচ্ছা, চলে আসি আবার। আচ্ছা, তারপরে উম কোথায় ছিলাম? আচ্ছা, শেষ লাইনে, উম, যে এই স্থাপনাটি ঢাকা বিভাগের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বকে প্রতিনিধিত্ব করে। এই তো। আচ্ছা, আমরা এখন একটু পড়ে নেই আহসান মঞ্জিল নিয়ে, কারণ পরীক্ষা যদি দেই তখন কিন্তু পারতে হবে, পরীক্ষার প্রশ্ন উত্তর করতে হবে। ঠিক আছে? ওকে মিস।
আর আমি বলেছিলাম যে ক্লাসে যে কথাগুলো বলবো, যেমন ক্লাসে এটা বলেছি আমি, বঙ্গভঙ্গ কবে রদ করা হয় বলো তো? বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 1911 সালে। 1905 সালে। 1911 সালে। আচ্ছা, 1905 1906। সালের কথা 1911 বলছিলাম। 1906 উনিশশো সালে। 1905 সালে। আচ্ছা আমি বলি বঙ্গভঙ্গ প্রস্তাব একবার হয়, বঙ্গভঙ্গ রদ আরেকবার হয়। প্রস্তাবনা শুরু হয় 1905 সালে। 1906 সালে বঙ্গভঙ্গের আন্দোলন শুরু হয় এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। রদ মানে কি? ওটা থামিয়ে দেয়া হয়। আপনি কি বললেন? আচ্ছা আমি কি বললাম আরেকবার বলছি। 1905 সালের কাহিনী বাদ দাও, 1905 সালে ওগুলো নিয়ে কথা চলছিল, তো ওইটা নর্মালি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না। তো যদি জিজ্ঞেস করা হয় যে বঙ্গভঙ্গর কথা শুরু হয় কবে, উত্তর হবে 1906 সাল। আর যদি বলা হয় যে বঙ্গভঙ্গ রদ করা হয় কবে, কবে, তখন উত্তর কি হবে? 1911 সালে। 1911 সাল। 1911। ভেরি গুড। হয়েছে। এখন আমি যেটা বললাম যে ক্লাসে যেগুলো বলবো সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন করতে পারি, তো মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, এই স্লাইড পড়া শেষ আপনাদের? তাহলে পরের স্লাইডে যাব। জি মিস। Yes, মিস। miss. ইয়েস মিস। মিস। আচ্ছা, এমন কেউ আছেন যার পড়া শেষ হয়নি? আচ্ছা রাহা, কি প্রশ্ন বলো। আচ্ছা মিস, স্যার সালিমুল্লাহ কি যে ব্রিটিশ ব্রিটিশের সময় যিনি সরকার ছিল? আচ্ছা, যখন একজন কথা বলছে তখন এর মাঝে কি কথা বলা উচিত? রাহা আবার বলো। উনি সরকার ছিলেন না। না, উনি সরকার ছিলেন না। না মিস, আমি বলতেছিলাম যে স্যার আলিমুল্লাহ কি ব্রিটিশ মানে ব্রিটিশ আমলের যিনি ব্রিটিশ আমলের যিনি সরকার ছিলেন উনি ওনার থেকে কি নাইট উপাধি পেয়েছিলেন? এটা কি এখন পড়াচ্ছি? না মিস, ওই যে ওনার নামের আগে যে স্যার আসছে ওইটা তো যারা নাইট উপাধি পান ওদের নামের আগে স্যার হয়, আমি কখনো শুনি হ্যাঁ, নাই এই তাহলে কারণে। এটা তো তুমি নিজেই জানো, তাহলে এটা প্রশ্ন করলা কেন? না মিস, আমি কখনো শুনি নাই যে এই কারণে জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে। মাঝখানে আরেকটা কে যেন হাত তুললাম, ফাতিমা জোহরা না কে যেন। হ্যাঁ। আচ্ছা তোমার নাম কি বাবু? তোমার নামটা বলো তো। এখানে মনে আমি হয় তোমার। ফেরদৌস, আপনি আমার আব্দুল্লাহ বলেন, ওটা আমার আচ্ছা, নিকনেম। আব্দুল্লাহ তোমার নিকনেম। আচ্ছা আমি রিনেম করে দিচ্ছি। হ্যাঁ আব্দুল্লাহ, কোনো প্রশ্ন ছিল তোমার? আচ্ছা মিস, এই যে কি বলে তারা ঢাকায় ওই হ্যাঁ, আহসান মন্দির ছাড়া আর কি কি জায়গা আছে? ঢাকা জেলাতে আরো অনেক জায়গা আছে, যেমন ঢাকা জেলাতে লালবাগ কেল্লা আছে, আর ঢাকা বিভাগে আরো অনেকগুলো আছে। ওকে মিস। ঢাকা বিভাগ বলতে গেলে ধরো ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত মনে হয় 8টা জেলা রয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো 8টা জেলার মধ্যে অনেকগুলো জেলা আছে যেখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। তোমাদেরকে যখন বিভাগ নিয়ে পড়াবো তখন আমরা বিস্তারিত জানবো। আর আজ ধরো আজকে প্রথম ক্লাস দেখে আমরা ইন্ট্রোডাকশন নিচ্ছি, নেক্সট ক্লাসে কিন্তু আমি ইন্ট্রোডাকশন নিব না। আমি ধামধুম তোমাদের নাম প্রথম একটা দুইটা ক্লাস করলে আমি আসলে তোমাদের সবাইকে চিনে যাব, তখন আর এইসব ইন্ট্রোডাক্টরি পার্টও চলবে না। আর তখন যদি এইসব ক্যাওয়াজ নয়েজ করো আমি একদম ধাম করে ক্লাস থেকে বের করে দিব। আজকে প্রথম ক্লাস বলে আমি কিছু বলছি না। আচ্ছা ঠিক আছে, আমরা যাই পরের বিভাগে। আচ্ছা এই জায়গাটা চেনো? জি মিস, এই রাতারগুল। মিস এটা ইয়েস, তারপর হার না? রাতারগুল। জোরে বলো। মিস এটা তারপর হার নাকি? হ্যাঁ রাতারগুল। কি সত্য? তারপর রাতারগুল। আমি এটাতে মনে হয় গিয়েছিলাম। আচ্ছা, রাতারগুলের রাতারগুলকে কি বলে, কি ফরেস্ট বলে বলো তো? ম্যানগ্রোভ ফরেস্ট। না, ফরেস্ট। সোয়াম্প ফরেস্ট বলে, সোয়াম্প ফরেস্ট। হ্যাঁ, সোয়াম্প ফরেস্ট মানে কি বলতো? সোয়াম্প কেন বলে, কে বলতে পারে? মানে মিস এখানে গিয়েছে অনেক বেশি পানি থাকে।
হ্যাঁ, ভেরি গুড। এই তো, এই যে দেখেন, এইখানে গাছগুলো হচ্ছে মানে পানির মধ্যে না, ওরা তো নর্মাল মানে মাটি নিচে আছে, বাট জলের মধ্যে, তো পানির মধ্যে। তো এই জলাভূমির কারণে রাতারগুলকে সোয়াম্প ফরেস্ট বলে। জি আবিয়ান, বলেন কি প্রশ্ন? মিস এটা কোথায় অবস্থিত? এটা সিলেটে অবস্থিত। ও সিলেট জেলাতে এবং সিলেট বিভাগেই। আচ্ছা। আচ্ছা, আপনারা যদি ইনশাল্লাহ ক্যাডেট কলেজে চান্স পান, তাহলে হচ্ছে আপনাদেরকে আম, মানে সিলেট ক্যাডেট কলেজ বাদে যদি অন্য কোনো ক্যাডেট কলেজে চান্স পাও, সিলেট ক্যাডেট কলেজে পেলে মনে হয় তোমরা মানে ক্লাস 11-12 আগেই যেতে পারবা। আমি শিওর না, বাট নর্মালি ধরো যেমন মেয়েরা আর কি, মেয়েদের যেই কলেজেই চান্স পাও, মেয়েদের হচ্ছে দ্বাদশ শ্রেণীতেই এখানে নিয়ে যাবে আর কি, এর আগে না। আর বাকি ছেলেদের কলেজ থেকেও দ্বাদশ শ্রেণীতেই নিয়ে যায়, শুধু সিলেট ক্যাডেট কলেজেরা মনে হয় আরো আগে এখানে ঘুরতে যায়। আচ্ছা। আচ্ছা, আমি খুলনা বিভাগেরটা চলে এসেছি। উম, সিলেট বিভাগেরটা মনে হয়। আচ্ছা। আচ্ছা, সিলেট বিভাগেরটা লেখা নাই, আমি তাহলে তোমাদেরকে পড়াই। আমার ইনপুট দিতে ভুল হয়েছে। আচ্ছা, ইনপুট দিতে, দাঁড়াও চেক করি। ওয়েট, কি হলো আমার সাথে এটা? হ্যাঁ মিম, কি প্রশ্ন? মিস সোয়াম ফরেস্টের এরপর আগের নামটা কি বলছিলেন? রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ওকে মিস। হয়ে গেল। ম্যাম স্ক্রিন শেয়ার বন্ধ কেন? আমি আসলে যেটা বলছিলাম যে আমার আমার স্লাইড হারিয়ে গিয়েছে। অপেক্ষা করো একটু। ম্যাম, কি বলেন? রাতারগুলকে কি বলে? সোয়াম্প ফরেস্ট বলে। ম্যাম, সোয়াম্পড বানানটা একটু জানতে পারি? হ্যাঁ শিওর। ইংলিশে SWAMP, আর এস বাংলাতে হচ্ছে অন্তঃস্বয় ওকার ই। অন্তঃস্বয় থ্যাংক ও। ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, খুঁজে পেয়েছি আমি আমার স্লাইড, এখনই আপনাদেরকে দেখাচ্ছি। আই এম রিয়েলি ভেরি সরি এই ইনকনভিনিয়েন্সটার জন্য। আচ্ছা, তো রাতারগুল, রাতারগুল হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বীকৃত স্বাদু পানির জলাবন। এখন বলেন তো, এই যে স্বাদু পানি আর নোনা পানি, এটার পার্থক্য কি জানেন আপনারা? স্বাদু পানি কাকে বলেন, নোনা পানি? জি ম্যাম স্বাদু পানি জানি, মানে হচ্ছে প্রতিদিন আমরা যে নদীর মিষ্টি, পাড়ে এবং নোনা পানি টক খাই, পানি মানে তারপর হচ্ছে যে পানি মিশতে লবণ যায় না লবণ এবং পানি। সেটি তেত অথবা লবণাক্ত। ওইটা থেকে এলো পুকুরে আর ওইটা থেকে সাগরে। আচ্ছা, আপনাদের সবাই একসাথে পড়া বলছেন না, একটা কাহিনী মনে পড়লো। তো আমরা হচ্ছে, হ্যাঁ বলেন, রাবেয়া বসরি বলেন। আচ্ছা, স্বাদু পানি কি উত্তর দিবে হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেন। এই স্বাদু পানি হচ্ছে যে পানি মিষ্টি এবং সেটি খাওয়া যায়, যেমন স্বাদু পানি আর মিঠা পানি একই, মানে যেটা হচ্ছে স্বাদযুক্ত পানি সেটাকেই স্বাদু পানি বলে। হ্যাঁ। যেমন কি আছে নদীর পানি, তারপরে পুকুরের পানি, এগুলা। হ্যাঁ, আর এবং এটা হচ্ছে মানে সমুদ্র ছাড়া বাকি সব জায়গার পানি হচ্ছে স্বাদু পানি। সেটা সমুদ্রের ঝর্ণা পানি হতে পারে। লবণাক্ত। ওটাকে হ্যাঁ, কি না পানি বলে লবণাক্তকে নাকি? হ্যাঁ, ঝর্ণার পানি শব্দ। লবণাক্ত না।
আচ্ছা, আমি কথা বলি, তারপরে ডাউট থাকলে বলবেন, আমি ভুল বললে তারপরে বলবেন। আচ্ছা, সমুদ্রের পানি ছাড়া বাকি সব পানি স্বাদু পানি হয়। অ্যাবনর্মাল কেস আমার জানা নাই, আমার জানা মতো কোনো অ্যাবনর্মাল কেস নাই। সবসময় সমুদ্রের পানি ছাড়া বাকি যে জায়গার পানি হোক, সেটা কোনো লেক হোক বা নদী পুকুর, আনলেস কেউ দুষ্টুমি করে এক গাদা লবণ সেখানে না মিশায়, বাকি সব পানি স্বাদু পানি বা মিষ্টি পানিই হয়। আর ঝর্ণার পানি খাওয়া আমার যায়। ক্লাবটা লেকের পাশে বাসা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কথা। তো আচ্ছা, তো রাতারগুল হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বাদু পানির জলাবন। নর্মালি জলাবনগুলা কি হয়, ওই যে ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা ম্যানগ্রোভ ফরেস্ট আর সোয়াম্প ফরেস্টের পার্থক্য কি? সোয়াম্প সোয়াম্প ফরেস্টে ইউজুয়ালি, মানে বাংলাদেশের ক্ষেত্রে আর কি, ধরো বাংলাদেশে তো সোয়াম্প ফরেস্ট, রাতারগুল একটা সোয়াম্প ফরেস্ট। বাংলাদেশে সোয়াম্প ফরেস্ট ইউজুয়ালি নোনা পানির হয়, কিন্তু স্বাদু পানির জলাবন একমাত্র রাতারগুলই আছে। আচ্ছা, আর উম, এটাই তো সোয়াম্প ফরেস্ট। আর ম্যানগ্রোভ ফরেস্ট কি বলো তো? ম্যানগ্রোভ ফরেস্ট কাকে বলে বলো তো দেখি। সুন্দরবনকে। সুন্দরবনকে। সুন্দরবনকে তো বলে, কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট মানে কি? ওয়াই ইজ ইট ম্যানগ্রোভ সুন্দর ম্যানগ্রোভ? যেখানে গাছ শ্বাসমূলের মাধ্যমে শ্বাস নেয়। আচ্ছা, এত কঠিন। হ্যাঁ, শ্বাসমূলের মাধ্যমে শ্বাস নেয়, কিন্তু শ্বাসমূলটা কেন হয় জানো? শ্বাসমূলটা হয় কারণ ওটা লবণাক্ত পানির মধ্যে থাকে, তাই। লবণাক্ত পানি বা লবণাক্ত মাটির মধ্যে যখন কোনো কিছু থাকে, তখন সেই জায়গাটাকে আমরা ম্যানগ্রোভ বলি। ম্যানগ্রোভ মানে হচ্ছে সেখানে নোনা পানি বা নোনা মাটি থাকবে। এবং ওই যে একটু আগে শ্বাসমূলের কথা বললো, শ্বাসমূল হচ্ছে ওই সকল মূল যারা নিজেরা মানে অক্সিজেনটা ডিরাইভ করতে পারে। তাদের জন্য মানে কি বলবো, যে তারা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পার্থক্য করে যতটুকু তাদের দরকার সেটা তাদের ওই মূল নিয়ে নিতে পারে। এবং ওই শ্বাসমূলটা একটা স্পেশাল মূল, যেটা শুধু নোনা পানি বা নোনা মাটির ওখানেই থাকে, আর অন্য কোনো জায়গায় থাকে না, কারণ অন্য কোনো জায়গায় শ্বাসমূলের প্রয়োজন হয় না। বুঝতে পেরেছি? ইয়েস ইয়েস মিস। মিস। আচ্ছা, আবিয়ানের একটা প্রশ্ন, তারপরে আমরা জাহিনের কাছে প্রশ্ন নিব। আবিয়ানের কি প্রশ্ন? বলো আবিয়ান। শুনতে পাচ্ছি না আবিয়ান, আনমিউট হয়ে তারপর কথা বলো। ফোন হ্যাঁ কি? আমি ভুলে ভুলে হাত উঠে গেছিল। আচ্ছা, হ্যান্ড সরি। রেল করো। আচ্ছা, তাই এবার বলো। মিস গাছ তো আপনার কার্বন ডাই অক্সাইড নেয় না। হ্যাঁ, আমি তো কি বললাম, যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পার্থক্য করতে পারে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। ম্যাম কিছু না। আচ্ছা, আমি তখন প্রথমে ভুলে বলে ফেলেছিলাম যে অক্সিজেন আলাদা করতে পারে, তারপরে বলেছি যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন পার্থক্য করে নিতে পারে। আচ্ছা, তারপরে আসি যে বর্ষা মৌসুমে। আচ্ছা, এখানে আরেকবার দেখেন, এই যে আমার ফন্টের কারণে ওইকার ঔকারও নাই, ঔকারটাকে খালি একার রেখেছে, এখানে মেসুমে রেখেছে। এটা মৌসুমে, বর্ষা মৌসুমে পুরো বন পানিতে ডুবে যায়, এবং তখনকার মিস নৌকা ভ্রমণের মাধ্যমে গাছের ফাঁক দিয়ে চলাচল করা যায়। হ্যাঁ, বলেন মিম, কি প্রশ্ন? মিস নৌকা ভ্রমণ স্পেলিং মিস্টেক। আমি তো ওই যে দেখেন ঠিক করেছি। মিস ওইখানে বৈচিত্র্যময়ের মধ্যেও আছে। আচ্ছা, আমি একটা কথা বললাম যে এইসব মাইনর ইনকনভিনিয়েন্স দিয়ে ক্লাসে এটা মানে বলার কোনো কারণ নাই। আমি তো বললাম যে লাইন বাই লাইন যখন যাব আমি প্রত্যেকটা স্পেলিং ঠিক করে দিব। ওই লাইনে আমি এখনো যাই নাই, চলাচল করা যায় পর্যন্ত আছে, এবং চলাচল করা যায় পর্যন্ত যা স্পেলিং মিস্টেক ছিল সেগুলো আমি বলেছি, যে আমার ফন্টের কারণে এই এই ঔকারের এই মাথা এবং ঐকারের এই মাথাটা আসে না।
আচ্ছা, তারপরে বলছিলাম, এখানে আসি যে এই বন প্রমাণ করে যে বাংলাদেশ শুধু নদীমাতৃক নয়, বরং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের দেশ। আচ্ছা, বাস্তুতন্ত্র নিয়ে আপনারা পড়েছেন? আপনাদের বিজ্ঞানে থাকার কথা, বিজ্ঞান বইয়ে থাকার কথা পড়েছেন? নো মিস। না ম্যাম। ম্যাম, বাস্তু সংস্থান আর মিস বাস্তুতন্ত্র কি একই জিনিস? জি জি, কে প্রশ্ন করলা? বাস্তু সংস্থান আর বাস্তুতন্ত্র কি একই জিনিস? বাস্তু সংস্থান বলো, তুমি কি উত্তর দাও। যে কোনো পরিবেশের জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াই হলো ওই স্থানের এটাই বাস্তু এটাই সংস্থান। বাস্তুতন্ত্র, এটাই বাস্তু সংস্থান, এটাই বাস্তুতন্ত্র। আচ্ছা, তাহলে যে ইকবাল সুন্দর করে উত্তর দিয়ে দিল। ইকবালের ডাকনাম কি ইকবাল? নো ম্যাম, জুবাইর। জুবাইর। আচ্ছা, জুবাইর এত সুন্দর করে উত্তর দিয়ে দিল। আচ্ছা, এখন সিলেট বিভাগে এসেছি। আচ্ছা, সিলেট বিভাগে কার কার বাড়ি? আবিয়ান আর জাবিরুলের প্রশ্ন পরে নিচ্ছি। আবিয়ানের বাড়ি কোথায়? মিস কিশোরগঞ্জ। আচ্ছা, হ্যাঁ মনে আছে। সিলেট বিভাগে তাইয়েবার বাসা, ইরফানের বাসা, আব্দুল্লাহর বাসা। ও, এই জন্য আব্দুল্লাহ ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট দ্য সিলেট ডিভিশন, রাইট? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা হ্যান্ড ডাউন করতে পারো সিলেটবাসীরা। জাবিরুলের প্রশ্ন নিব এখন। জাবিরুল বলো। বাস্তুতন্ত্র ইংরেজিতে কি বলে? ইকোসিস্টেম বলে মোস্ট প্রবাবলি। মিস তাহলে পড়েছি বিজ্ঞানে। হ্যাঁ, করেছো। হ্যাঁ, ইকোসিস্টেমই বলে। আচ্ছা, তো ইকোসিস্টেম, তো আচ্ছা আপনারা তো জানেন তাহলে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের কনসেপ্ট, যে ওইখানে কি হয়, যে অনেক ধরনের লিভিং অর্গানিজম বা কিছু নন লিভিংও আছে যারা আমাদের লিভিং অর্গানিজমস এর লিভিং এ বা এই জীবনধারাতে কন্ট্রিবিউট করে। তো জীব জড় বস্তু মিলিয়ে একটা জীবনধারা তৈরি হয়, যে এই জীবনধারায় বা এই লাইফ স্প্যান বা লাইফ সাইকেলে একজন আরেকজনের লাইফে কন্ট্রিবিউট করে। তো এই বৈচিত্র্যময় বা এরকম যে এরকম মানে একটা ভিশিয়াস সাইকেলের মাঝে এত ডিফারেন্স, এত ভ্যারিয়েশনস, এই জিনিসটা বাংলাদেশ ক্যারি করে। তো আমরা একটা রিভারাইন কান্ট্রি বা নদীমাতৃক দেশ, তো নর্মালি মানুষ রিভারাইন বা নদীমাতৃক দেশ বলতে ভাবে যাচ্ছে এখানে মনে হয় আর কোনো ভ্যারিয়েশনস নাই, কোনো আহ, কি বলবো, নাথিং দ্যাট ইন্টারেস্টিং এরকম। কিন্তু বাংলাদেশ ইজ এ কান্ট্রি যেখানে হচ্ছে অনেক কিছুর ভ্যারিয়েশন পাওয়া যায়। এখানে আমরা দেখি যে এক সাইডে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আরেক সাইডে একটা মানে সুইট ওয়াটারের একটা সোয়াম্প ফরেস্টও আছে। আচ্ছা, তারপরে আসি, রাতারগুল সিলেট বিভাগের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্যের প্রতীক। আচ্ছা, আহ, আবিয়ানের কি প্রশ্ন? মিস আচ্ছা, তৃতীয় লাইনটা একটু বুঝি নাই। ও, আরে কিছুই না, বলেছে যে সিলেট বিভাগের প্রাকৃতিক সৌন্দর্য ও না, এটা তৃতীয় লাইন না, সরি, এটা তৃতীয় লাইন, তাই না? জি। আচ্ছা আচ্ছা, এই বন প্রমাণ করে যে বাংলাদেশ কোনো নদীমাতৃক দেশ নয়। আমরা তো জানো যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু বাংলাদেশ নদীমাতৃক দেশের পাশাপাশি আমাদের এই দেশ জুড়ে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। তো বাস্তুতন্ত্রের কনসেপ্টটা একটু আগে বললাম, যে বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়। ধরো নদীমাতৃক বাস্তুতন্ত্র কি? নদীমাতৃক বাস্তুতন্ত্র হচ্ছে সেখানে ছোট মাছ বড় মাছ আছে, তারা একজন আরেকজনের মানে খাবারও হয়। যেমন বড় মাছ কখনো কখনো কোনো ছোট মাছ খায়, কখনো কখনো ওখানে কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, ঘাস পাতা থাকে, মাটি খায়, এগুলো খায়। তো ওদের নিজেদের একটা জীবনধারা আছে। তারপর ওখানে তারা শ্বাস প্রশ্বাস নেয় কিভাবে? পানির মধ্যে অক্সিজেন সাপ্লাই থেকে পায়। আর পানির মধ্যেও কিছু ছোট ছোট গাছ, ঘাস এগুলো থাকে। তো ঘাস গাছ ওরা হচ্ছে পানির কার্বন ডাই অক্সাইড শোষণ করে ওখানে অক্সিজেন ছাড়ে। আবার মাছেরা কি করে? মাছেরা সেখান থেকে অক্সিজেন নেয়, ওখানে কার্বন ডাই অক্সাইড ছাড়ে। তো ওইখানে একরকম বাস্তুতন্ত্র। আমরা যদি চিন্তা করো যে নদীর উপরে কারা থাকে, নদীর উপরে থাকে মানুষ, সাথে বিভিন্ন গবাদি পশু বা অন্যান্য পশু পাখি থাকে। তো ওদের মধ্যে একটা বাস্তুতন্ত্র থাকে না, যে আহ
ধরো সাপ কাদেরকে খায়? সাপ ছোট ছোট পোকামাকড় খায়। সাপকে কে খায়? চিল শকুন এরা খায়। চিল শকুনকে এটা তো ফুড চেইন না? হ্যাঁ, ফুড চেইনকে ঘিরেই পরে ইকোসিস্টেম তৈরি হয়। ও, অনেকগুলো ফুড চেইন মিলে হচ্ছে, মানে ফুড চেইন ইজ ওয়েব। দ্য, মানে সরি, ইকোসিস্টেম ইজ দ্য কম্বিনেশন অফ ভ্যারিয়াস ফুড চেইনস। ম্যাম ফুড চেইনের বাংলা অর্থ কি খাদ্য শৃঙ্খল? হ্যাঁ হ্যাঁ মিস অনেকগুলো ফুড চেইন একসাথে ওই ফুড ওয়েব হয়। হ্যাঁ, ফুড ওয়েব হয়, কিন্তু ফুড ওয়েব একটা ইকোসিস্টেমকে রিপ্রেজেন্ট করে। যেমন তুমি যদি ল্যান্ডের ফুড ওয়েবকে চিন্তা করো, সেক্ষেত্রে ল্যান্ডের ফুড ওয়েব আর হচ্ছে ওয়াটারের ফুড ওয়েব কিন্তু সেম না। বুঝতে পেরেছি আব্দুল্লাহ? জি মিস, আসসালামু আলাইকুম। শিওর? তাহলে তুমি আমাকে এক্সপ্লেন করো যে ল্যান্ডের ফুড চেইন আর ওয়াটারের মিস ডিফারেন্ট কেন? মিস ক্লাস হ্যাঁ, আর কতক্ষণ চলবে? আর 5 মিনিট, এটা পরীক্ষা নিয়ে শেষ করে দিব। মিস আমি কি লিভ নিতে পারি? না, লিভ নিতে পারেন না। আমার একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুল্লাহকে এক্সপ্লেন করতে বললাম, আব্দুল্লাহ চুপ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, আরবি কি এবার প্রশ্ন? বলি শুনেন। ওই যে হ্যাঁ বলো। ল্যান্ডের ফুড চেইন হচ্ছে মানে একটা ফড়িং, ঘাস ফড়িং। এটা হ্যাঁ ঘাস ফড়িং খায় হচ্ছে ওই যে লতা পাতাকে। হ্যাঁ। একটা ব্যাঙ একটা ঘাস ফড়িংকে খেয়ে ফেললো, আর একটা হুম। সাপ একটা ব্যাঙকে খেয়ে ফেললো, আর একটা ঈগল অথবা শকুন একটা সাপকে খেয়ে ফেললো। এটা হচ্ছে ল্যান্ডের ফুড চেইন। আর কি হয়েছে যে ওই যে ওয়াটারের ফুড চেইন, যেমন যে একটা গোল্ডফিশ, একটা কুমির একটা গোল্ডফিশকে খেয়ে ফেললো, তারপর ইয়েস। হুম। একটা বড় হাঙ্গর একটা কুমিরকে খেয়ে ফেললো, আচ্ছা হ্যাঁ এরকম। ঠিক আছে। আচ্ছা, এই তো। তো বাস্তুতন্ত্র কি? এখন ধরো আমরা মানে জাস্ট ফুড চেইন যে ইনক্লুডেড এরকম না, ফুড চেইনে তো জাস্ট লিভিং অর্গানিজমস ইনক্লুডেড, বাট বাস্তুতন্ত্রের কথা তখন বলছিলাম বা ইকোসিস্টেমের কথা বলছিলাম, এখানে লিভিং নন লিভিং সবাই কন্ট্রিবিউট করে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাই এবার কিছু একটা প্রশ্ন ছিল, তাই এবার কি প্রশ্ন? মিস সুইট ওয়াটার ফরেস্ট কোথায়? সুইট ওয়াটার ফরেস্টই তো এই রাতারগুল। আপনি তাহলে বলেন সল্ট ওয়াটার ফরেস্ট কোথায়, এটা বলেন। সুন্দরবন। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে সিলেট বিভাগ পর্যন্তই রাখি, আজকে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। চলেন একটা পরীক্ষা দিই আমরা। মিস আমি কিছুক্ষণ আগে জয়েন করছি ক্লাসের মিস সাথে। এটা ক্লাস কি ভালো মক হয়েছে, অনেক টেস্ট? মজা লাগছে। মিস আমার একটা কোয়েশ্চেন ছিল। আগে জয়েন করি। হ্যাঁ শিওর, বলেন কি প্রশ্ন? মিস এই যে বাস্তুতন্ত্র, এটা যদি আমি ছোট অল্প কথায় বলতে চাই তাহলে আমি কিভাবে বলবো সেটা? তুমি যদি বলতে চাও ছোট্ট একটা কথা যে বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্র একটা পরিবেশের জীব জীব এবং জড়বস্তু মিলে এম, তারা তাদের জীবনচক্র এবং ভারসাম্য যেই সিস্টেমের মাধ্যমে বজায় রাখে সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। সিস্টেমের বাংলা ব্যবস্থা। আচ্ছা আরেকবার বলি, যে বাস্তুতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে জীব এবং জড়বস্তু তারা একে অন্যের সাথে মিলে একটা সুন্দর জীবনচক্র এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বুঝতে পেরেছি? ইয়েস মিস, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, বাস্তুতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা কোনো একটা নির্দিষ্ট জায়গার হয় এবং সেই জায়গায় জীব এবং জড়বস্তু মিলে আশেপাশের উপাদানের সাথে মিলে যে ভারসাম্য বজায় রাখে এবং একটা সুগঠিত জীবনচক্র রক্ষা করে, সেটাই বাস্তুতন্ত্র। ম্যাম, আচ্ছা আমি এখানে বলি কি, 3টা পয়েন্ট। 3টা পয়েন্ট কি কি? একটা পয়েন্ট হচ্ছে এটা যে কোনো একটা নির্দিষ্ট জায়গার হবে। যেমন কথা বললাম যে পানির বাস্তুতন্ত্র একরকম, মাটির বাস্তুতন্ত্র একরকম। তো নির্দিষ্ট জায়গার, এবং বলেছি কি যে জীব এবং জড়বস্তু দুইটা মিলেই হবে। এবং থার্ড পয়েন্ট কি বলেছি, যে এরা ভারসাম্য বজায় রাখে। বুঝেছি? এই 3টা কি পয়েন্টস। আচ্ছা আপনাদেরকে আমি হচ্ছে
পরীক্ষার লিংক দিয়ে দিচ্ছি, খুবই সহজ পরীক্ষা, আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। এই তো, মিস চ্যাট বক্সে মিস দিবেন। হ্যাঁ চ্যাট বক্সে দিয়েছি, দেখেন। মিস একটু গ্রুপে দিবেন। না গ্রুপে দিব না। তাহলে আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? মিস ক্লাস অনেক সুন্দর হয়েছে। না ম্যাম। থ্যাংক ইউ আব্দুল্লাহ। আচ্ছা, আমি বকাবকি করার জন্য sorry। আপনারা যদি কুটু কুটু বাবুদের মতো থাকেন তাহলে আমি নো বকাবকি, আর আপনারা যদি অ্যানোয়িং অ্যানোয়িং কিডসদের মতো অ্যানোয়িং বিহেভিয়ার শো করেন তাহলে আমিও অ্যানোয়েড হয়ে খুবই ডিস্টার্বিং টিচার হয়ে যাব। সো ইফ ইউ কোঅপারেট মি, আই উড কোঅপারেট ইউ ব্যাক।